হ্যালো ফ্রেন্ডস, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। প্রণয়ের সাতফোড়ন পর্ব 11। দূর থেকে আপনাকে দেখে কোল্ড কফি মনে হচ্ছিল, তাই খাওয়ার জন্য তাকিয়েছিলাম। কথাটা বলে সঙ্গে সঙ্গে মায়া সেখান থেকে চলে গেলেও সিক্ত সেখানে স্তব্ধ হয়ে বসে মায়ার যাওয়ার পানে দেখতে লাগলো। এই মুহূর্তে মায়া এটা কি বলে গেল একবার নিজের দিকে তাকিয়ে দেখে মনে মনে ভাবলো, তাকে কোল্ড কফি মনে হচ্ছিল ভালো কথা, কিন্তু খাওয়ার জন্য তাকিয়েছিল। এ কথার মানে কি? সে যেটা ভাবছে আর মায়ার কথার মানে যদি তাই হয়, এটা কিভাবে সম্ভব? নিজের কানকেই যেন বিশ্বাস হচ্ছে না। মায়ার মুখ থেকে এসব কথা কিভাবে বের হলো? এদিকে মায়া সিক্তর থেকে প্রায় অনেক দূরেই চলে এসছে। বর্তমানে নিচতলার ওয়াশরুমের দিকে যাওয়ার চিন্তা করছে, কিন্তু হাঁটতে হাঁটতে হঠাৎ মাঝপথে থেমে গেল। হুট করেই মনে পড়ল, এই মুহূর্তে এটা সে কি বলে আসলো সিক্তকে। মায়া হঠাৎ স্তব্ধ নিজের কাণ্ডে। আস্থার সাথে হচ্ছেটা কি? যাই হোক না কেন, সিক্তকে কথাটা কিভাবে বলল? সিক্ত কেন? তার মুখে এসব কথা আসলো কিভাবে? এখন পরের বার গিয়ে সিক্তর সামনে দাঁড়াবে কিভাবে? কি না ভেবে বসবে সিক্ত? সিক্ত যদি এ ব্যাপারে কিছু জিজ্ঞেস করে তখন কি উত্তর দেবে? মায়া যেখানে রয়েছে সেখানে পুরো জায়গাটাই প্রায় ফাঁকা। সবাই এখন বলতে গেলে ক্যাম্পাসে। হুট করেই মায়া চিন্তিত ভঙ্গিতে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো ভাবছিল, কিন্তু পরক্ষণেই নিজেকে একদম স্বাভাবিক করে ফেলল সে। আর নিজের মাইন্ড সেট আপ করতে নিজেকে মনে মনে বোঝাতে লাগলো, যথেষ্ট মায়া, এসব ন্যাকামো ভাবনা চিন্তা বাদ দে। এভাবে অদ্ভুত টেনশন করা তো তোর কাজ না। মুখ ফসকে উল্টো পাল্টা বলে ফেলেছিস। ইটস ওকে, এত হাইপার হওয়ার কিছু নেই। তুই মার্ডার করছিস নি যে এখন সিক্তর সামনে গিয়ে দাঁড়াতে পারবি না। এ ব্যাপারে যদি তিনি কিছু বলে তো বুঝিয়ে বলবি, ভুল করেছিস, অন্যায় করিসনি যে কাউকে কৈফিয়ত দিতে হবে। দোষটা তো সিক্তরই। এমন প্রশ্ন করলে তো এমন আজব উত্তর শুনতেই হবে, যত সব। তবে দোষ তোরও আছে। আগের মতো হুটহাট এসব বলা ঠিক না। নিজেকে কন্ট্রোল কর মায়া, কন্ট্রোল কর। মায়া নিজের মাইন্ড সেট করে ওয়াশরুমে চলে গেল। এরপর মুখে পানি ঝাপটা দিল কয়েকবার, তারপর রুমাল দিয়ে ভেজা মুখটা মুছে কিছুক্ষণ আয়নার দিকে নিজেকে দেখতে লাগলো। এভাবে কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর মায়া ওয়াশরুম থেকে বের হয়ে আসলো, কিন্তু বের হতে না হতেই হঠাৎ তাসিয়া এসে ওর এক হাত ধরে দেয়ালের সাথে চেপে ধরলো। একদিকে সারাক্ষণ মেকআপের আদলে তাকে তরুণী, অন্যদিকে মার্শাল আর্টের ব্ল্যাক বেল্ট পাওয়া মায়া। তাসিয়ার চেপে ধরায় মায়ার তেমন কিছুই হচ্ছে না। মায়া চাইলেই এখনই তাসিয়াকে দূরে ছিটকে ফেলে দেওয়ার ক্ষমতা রাখে। তবুও মায়া চুপ করে রয়েছে, শুধু এটা দেখার জন্য আজ তাসিয়া কি করতে এসেছে। মায়ার অঙ্গ, মুখে কিংবা চেহারায় নেই কোনো পরিবর্তন, নেই কোনো রাগের আভাস। তবে মায়ার চোখের গভীরতা যে বড়ই অসীম। কোনো চোখের জাদুকর ছাড়া এই চোখের ভাষা পড়া যে দুর্লভ প্রতিভার বিষয়। বর্তমানে মায়ার চোখ জোড়া দেখতে একদমই শান্ত, ঠিক লণ্ডভণ্ড করে দেওয়ার বড় ঝড় আসার আগ মুহূর্তের মতো। কিন্তু মায়া নিজেকে সর্বোচ্চ কন্ট্রোল করে রাখছে। এরই মাঝে তাসিয়া খুব তেজ নিয়ে মায়াকে বলতে লাগলো, ওই মেয়ে, নিজেকে কি ভেবেছিস বল? তোকে এত সহজে ছেড়ে দেব ভেবেছিস? হ্যাঁ, তোকে তো পারলে আমি এখনই শেষ করে ফেলবো। ওই তোর সিক্তর সাথে এত কিসের গা ঘেঁষাঘেঁষি? তোর তো ওর সাথে কিছু নেই নাকি? তাহলে তোকে এত সিক্তর আর পাশে কেন দেখি বল? আমাদের কি তোর বাচ্চা মনে হয় যে আমাদের সামনে তোরা সব কিছুই করে ফেলবি আর আমরা কিছুই বুঝবো না? সেদিন যা করেছিস তার জন্য তোকে মাফ করতে
পারি, কিন্তু একটা কন্ডিশন রয়েছে, আর তুই যদি তা না মানিস তাহলে তোর। মায়ার কাছে কথাগুলো শুনে হাস্যকর মনে হলেও মায়া হাসলো না, বরং তাসিয়ার চোখে চোখ রেখে ছোট করে জিজ্ঞেস করলো, কি? এবার তাসিয়া পেছনে তাকিয়ে থাকা সাজিয়ার দিকে তাকালো। তারা একে অপরের দেখার পর বাঁকা হাসলো। তারা দুজনেই ভাবছে মায়া হয়তো তাদের কথায় ভয় পেয়েছে। মূলত তারা দুজনে বাহ্যিক সৌন্দর্যে অসাধারণ হলেও বুদ্ধিজ্ঞান খুবই কাঁচা, যাকে সোজাভাবে বলা যায় বিউটি উইথ বাইট ব্রেইন। এক পর্যায়ে তাসিয়া ভাব নিয়ে মায়াকে বলল, আমাদের চাওয়া একটাই, তুই সিক্তর থেকে দূরে থাকবি, না হলে তোর বেঁচে থাকার আমার হারাম করে দেব। তোকে শেষ করার জন্য আমরা যা কিছু তাই করতে পারি, তাতে আমাদের ইচ্ছে হয়ে যাক। মায়া কথাটা শুনে এবার তাচ্ছিল্যের হাসি হাসলো, অথচ ভেতরে ভেতরে মায়ার প্রচণ্ড হাসি পাচ্ছে এসব কথা শুনে। মায়া খুব অ্যাটিটিউডের সাথে তাসিয়াকে ইশারা করলো যেন তাকে ছেড়ে দেয়। তাসিয়া তা বুঝতে পেরে কিছুক্ষণ সময় নিয়ে মায়াকে ছেড়ে দিল। এরপর মায়া ছাড়া পেয়ে হাতের তালু দিয়ে নিজের হাত আর কাঁধ ছাড়া দিতে দিতে বলল, আমার ওপর রাগটা দেখছি আগুনের লাভাতে পরিণত হয়েছে, কিন্তু এসব করে কোনো লাভ নেই। নিজের রাগ কিংবা জেদটাকে আসল জায়গায় ইউজ করো, কাজে লাগবে। তাসিয়া রাগে ফুঁসে বলল, কি বলতে চাইছিস? মায়া তাচ্ছিল্যের সুরে বলল, কুল, যার জন্য এত কিছু, তাকে পেতে হলে তোকে ধরে রাখা কিংবা বেঁধে রাখো, সেটা তোমাদের ব্যাপার। এখানে অন্য কাউকে দোষারোপ করে তো কোনো লাভ নেই। তোমরা যতই হও না কেন মিস্টার সিক্তর মনের মতো হলে তোমাদের একজনকে তো সে পছন্দ করতেই পারে, কিন্তু যার জন্য নিজেরা এত মরিয়া হচ্ছ, সে যদি তোমাদের পাত্তা না দেয়, তাহলে কত মেয়েকে এভাবে ভয় দেখিয়ে দূরে রাখবে। বা তুই তো নাকি কথাই বলতে পারিস না, সিক্ত, আর সবার সামনে তো দেখি সব সময় ন্যাকা সেজে থাকিস, কিন্তু এখন তো দেখছি মুখে খই ফুটছে। যেমনই সিক্ত থেকে দূরে থাকতে বললাম তখনই। আসলে তোদের মতো মেয়েদের কি বলে জানিস? তোদেরকে স্টিটু প্রস্টিটু স্টপ, লিমিটের মধ্যে থাকো। আগে নিজেদের ক্যারেক্টার দেখো, তারপর অন্যকে দোষারোপ করো। তোমাদের মন মানসিকতা যদি কখনো ভালো না হয়, তাহলে আমার মনে হয় মিস্টার সিক্ত, এই জন্মে কোনো পুরো জীবন তোমরা অপস্যা করলেও তোমাদের সাধনা পূরণ হবে না। আর তোমরা যদি এতই ভালো হতে, তাহলে দুজনে মিলে কখনো একজনকে পাওয়ার চেষ্টা করতে না। এতেই বোঝা যায় তোমাদের চরিত্র আসলে কতটুকু। মায়ের কথা শেষ হওয়ার আগেই পাশে থাকা জেসিয়া এসে মায়ের মুখ চেপে জোরে ধরলো আর ফুঁসতে ফুঁসতে বলতে লাগলো, তোর সাহস তো কম না, তুই আমাদের চরিত্র নিয়ে কথা বলিস, তোকে তো। এদিকে জেসিয়া কিছু বলার আগেই মায়া সেজিয়াতে হাত দিয়ে মায়ার মুখ চেপে ধরছে। সে হাতের কনুইয়ের কাছাকাছি জোরে চেপে ধরে এক নিমিষেই জেসিয়া উল্টো করে ওর হাত দুটো পেছন দিকে চেপে ধরলো। জেসিয়া আর তাসিয়া চেঁচামেচি করতে যাবে, তার আগেই মায়া বলল, সাবধান করে দিচ্ছি, আজকের যে মায়াকে তোমরা দেখতে পাচ্ছ তা একদিনে যেমন তৈরি হয়নি ঠিক। এই মায়া প্রথম থেকেই কখনো এমন ছিল না। মায়ার দুটো রূপ, একটা চাঞ্চল্যের সাথে সব ধ্বংস করতে জানে, আরেকটি নীরব ঘাতকের মতো সব কিছু বিষাক্ত করায় মায়ার জালে আবদ্ধ করতেও জানে। এর আগের বার অন্য রূপ দেখেছিলে যা সব সময় আশেপাশের মানুষ দেখে, আর আজ অন্য রূপকে দেখতে পেলে, আর যার আরেকটা নামও আছে, ঘাড়ত্যাড়া। কথা শেষ করেই জেসিয়াকে এক ঝটকা দিয়ে দূরে সরিয়ে দিল। এবার নিজের মাথাটা একবার এপাশ ওপাশ করে হাত দুটো ঝেড়ে নিল।
এতক্ষণ মায়ার কথায় আগের মৃদু আভাস পাওয়া গেলেও এবার মায়া কথাটা বাঁকা মুচকি হাসি হেসে বলল, শেষে শুধু এতটুকু বলার, আমি তোমাদের মতো না যে কারো সম্পর্কে পুরোপুরি না জেনে সরাসরি তার চরিত্র নিয়ে কথা তুলব। এতে মূর্খতার পরিচয় পাওয়া যায়। আর আমার মতে তোমাদের চরিত্র কেমন তা আমার জানা নেই, তবে তোমাদের মাথা পাক্কা সমস্যা আছে। ভালো দেখে একজন সাইকিয়াট্রিস্ট দেখিয়ে নিও, আর যদি না পাও তাহলে আমাকে বলো। আমার জানা মতে অনেক ভালো ভালো সাইকিয়াট্রিস্ট আছে। আজকের মতো না হয় এতটুকু। আজকের মতো কেন বলছি, আসলে তোমাদের মতো ছোটখাটো খেলোয়াড়দের সাথে এই মায়া খেলতে আসে না। যাই তবে বাই। কথাটা শেষ করে মায়া একটা চোখ টিপ দিয়ে সেখান থেকে চলে গেল। এদিকে পেছনে ফেলে গেল ফুঁসতে থাকা সাপের ন্যায় দুই তরুণীকে, যাদের চোখে এখন একমাত্র কাটা হলো সে নিজেই। ব্রেক টাইম প্রায় শেষের দিকে। এমন সময় মায়া এসে পৌঁছালো সাদাফের আড্ডা দিতে থাকা গ্রুপে। এতক্ষণ বসে বসে সবাই গল্প করলেও এখন তারা দাঁড়িয়ে কথা বলছে। মায়া খেয়াল করে দেখলো সেখানে সিক্ত আছে, কিন্তু তা পাত্তা দিল না, বরং তাদের দিকে এগিয়ে গেল। সিক্ত মায়া চলে যাওয়ার পরে সাদাফের আড্ডায় যোগ দেয়। অনেক দিন পর দেখা হওয়ায় নানা কথাবার্তা বলে সবার সাথে। তবে তার মাঝে একটা সন্দেহ ছিল যে মায়া আজকে কি তার সামনে আসবে কি না। তবে সে 80% শিওর ছিল যে মায়া সে বিষয়টিকে কোনো পাত্তা দিবে না। এদিকে সিক্ত আর বিষয়টিকে নিয়ে মাথা ঘামায়নি। সানায়া আর হিমার কাছে শুনেছিল মায়া অনেক বাচাল টাইপের মেয়ে ছিল, যে কিনা সারাদিন এত বক বক করত যে সব কথার বেশিরভাগ কথাই উল্টো পাল্টা বলে ফেলতো। সব বিষয়ে নাক গলিয়ে কথা বলা ছিল তার অন্যতম প্রতিভা। এসব কথা মায়ার অনুপস্থিতিতে এইমাত্রই সানায়া আর হিমার কাছ থেকে গল্পের ছলে জেনেছে সিক্ত। মায়ার তখনকার কথাটাকে সিক্ত তেমন গুরুত্ব না দেওয়ার কারণ মূলত এটাই। সিক্তর ধারণা মায়ার সেই ছোটবেলার সোনার মতো প্রতিভার প্রভাবই আজ তার ওপরে পড়ছে। এটাকে বেশি পাত্তা দেওয়ার কোনো মানে নেই। এমনিতেই মায়া সজ্ঞানে এমন কথা কখনো মন থেকে বলবে না, কিন্তু তার হাসি পাচ্ছে এই ভেবে যে বেচারি কত চেষ্টা নাই তাই না যে করলো নিজেকে কন্ট্রোল করার, কিন্তু শেষ রক্ষাটা আর কই হলো। সিক্ত মায়ার দিকে তাকিয়ে দেখলো মায়া বিন্দাসে সবার কথা শুনে যাচ্ছে, আবার মাঝে মধ্যে হাতে থাকা ঘড়িটা চেক করছে। সিক্ত জানে মায়া ক্লাসের টাইম শুরু হয়ে যাচ্ছে কিনা তা দেখছে, কিন্তু সিক্ত তাচ্ছিল্যের সুরে মনে মনে বলল, আহা, ম্যাডামের কি ভাব, মনে হয় দুনিয়াতে শুধু তারই কাজকর্ম আছে, আর আমরা তো মনে হয় সব কুম্ভকর্ণ। আর নিজের চিন্তার কথা ভেবেই নিজেই মুচকি হাসল। মায়া তার কাজে ব্যস্ত থাকলেও সে না তাকিয়ে সিক্তর অঙ্গের ভাব ভাব ভালো করেই আন্দাজ করছিল, যাতে কিছুক্ষণ পর পর তাকে নিয়ে তাকিয়ে থাকা অবস্থায় মুচকি হাসি দেওয়াটাই তো স্পষ্ট ছিল। তবে শেষের দিকে সাদাব সিক্তর দিকে তাকিয়ে দেখল সবাই গল্পে মনোযোগী হয়েও সিক্ত আর অন্য কিছু ভাবছে না আর মুচকি মুচকি হাসছে। সেটা দেখে সাদাব শিওর সিক্তর উদ্দেশ্যে বলল, ওই সিক্ত, তোর মন কই রে? আমরা এখানে গল্প করছি আর তুই কি ভেবে একটু পর পর মুচকি মুচকি হেসে যাচ্ছিস? সাদাবের কথা শুনে সবাই সিক্তর দিকে তাকালো, যার ফলে সিক্ত কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। আমতা আমতা করে বলল, কই, আমি তো এখানেই আছি। এটা দেখে মায়া শুধু মুচকি হাসল। পুরো ভার্সিটির দিনটা হাসি আড্ডা ক্লাস সহ না ঘটনায় কেটে গেল। সবাই সবার বাড়িতে চলে গিয়েছে। রাত প্রায় 10:30 বাজতে চলল। মায়া টেবিলে বসে মন দিয়ে পড়াশোনা করে যাচ্ছে। এমনিতেই বেচারির পড়াশোনায় অনেকটা ঢিলামি হচ্ছে, তাই আজ ঠিক করেছে সব পড়া কমপ্লিট না করে ঘুমাতে যাবে না।
ঠিক সেই মুহূর্তেই হঠাৎ রুমের লাইটটা অন হতে লাগলো, আর কিছুক্ষণ এমনটা হওয়ার পর পুরো বাসার লাইট বন্ধ হয়ে অন্ধকার হয়ে গেল। এদিকে জানালা দিয়ে সাই সাই বাতাস ঢুকছে, যার ফলে সাদা পর্দাগুলো ইচ্ছে মতো দুলছে। মায়ার অনেকটা কনফিউজড হয়ে গিয়েছে যে এখানে হচ্ছেটা কি। তাদের বিল্ডিং তো কোনো ছোটোখাটো নয়, কিংবা তার কোনো সাধারণ এরিয়াতে রয়েছে। এসব এরিয়াকে ভিআইপি এরিয়া বলা হয়, যেখানে কারেন্ট সাধারণত কখনো কোনো বড় সমস্যা ছাড়া যায় না, আর যদি চলেও যায় তবে তাহলে সাথে সাথে জেনারেটরের কারণে তা কখনো বোঝাই যায় না। মায়ার প্রশ্নই ঠিক তাই, কারেন্ট চলে গেলেও জেনারেটর কেন এখনো চালু হয়নি? সব মিলিয়ে বলতে গেলে এক ভুতুড়ে পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। মায়া প্রথমে একবার ঢোক গিললেও সাথে সাথে নিজের মাইন্ড সেট করে স্ট্রং হয়ে গেল। এসব ভূত শুধু মানুষের কল্পনা ছাড়া কিছু নয়। এসব ভেবে ভয় পাওয়ার মেয়ে আর যে হোক না কেন মায়া নয়। আর গ্রাম হলে একটা কথা ছিল, কিন্তু এটা তো শহর, আর রাতও তো তেমন একটা বেশি হয়নি। মায়া তার ফোনের লাইট অন করে যেই না সিকিউরিটি গার্ডকে ফোন দিতে যাবে, অমনিতেই বাসার মেইন দরজা অদ্ভুতভাবে আওয়াজ হতে লাগলো। কেউ খুব অদ্ভুতভাবে দরজায় আওয়াজ করে যাচ্ছে। এই মুহূর্তে কি হচ্ছে না হচ্ছে কোনো কিছুই মায়ার মাথায় ঢুকছে না। একদিকে কারেন্ট নেই, আর অন্যদিকে বাতাসের বেগে রুমের পর্দা থেকে শুরু করে জানালার পাশে থাকা টেবিলের উপর রাখা কাগজগুলো ইচ্ছেমতো তাণ্ডব লীলা শুরু করেছে। সব মিলিয়ে যেখানে ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়েছে, সেখানে নতুন করে যোগ হয়েছে দরজায় হওয়া অদ্ভুত শব্দ। মায়া ধীরে ধীরে দরজার দিকে এগোতে যাচ্ছে, তবে সাথে সাথে মনের ভেতর পুরনো দিনের বদ অভ্যাসের কারণে মনে জেগে উঠছে মৃদু ভয়। মায়া আর বেশি দেরি করল না। ঘুটঘুটে অন্ধকার ঘর পেরিয়ে দরজার কাছে গিয়ে হুট করেই দরজার লকটা খুলে ফেলল। এরপর যা হলো তার জন্য মায়া মোটেও প্রস্তুত ছিল না। এত রাতে এমন কিছু দেখতে হবে, এটা তার ভাবনার বাহিরে ছিল। তবে এইমাত্র যা হয়েছে তাতে মায়া শুধু মৃদু কেঁপে উঠে জোরে জোরে দু একবার চোখের পাপড়ি ফেলেছে। দুর্বল মনের কেউ হলে হয়তো হার্ট অ্যাটাক করে ফেলতো। মায়া দেখলো তার সামনের পুরো করিডোর অন্ধকার, তবে তার দরজার সামনে ভয়ঙ্কর মুখোশ পরা দুটো মেয়ে আর দুটো ছেলে, যারা মায়া দরজা খোলার সাথে সাথেই ভয়ঙ্কর আওয়াজ করে চিৎকার দিয়েছে। সবার হাতেই একটা করে বড় মোমবাতি, যার ফলে তাদের মুখোশগুলো মৃদু হলুদ আলোয় আরও উদ্ভৎস লাগছে। হঠাৎ একসাথে এত কিছুর সম্মুখীন হওয়ায় মায়া কিছুটা চমকে উঠছিল ঠিকই, কিন্তু কোনো আওয়াজ করেনি। চিৎকার দেওয়া তো বহু দূরের কথা। তবে মায়ার বেশি সময় লাগলো না। এগুলো আসলে কারা? এদিকে মায়া চিৎকার তো দিলই না, সাথে ভয় পাওয়ার কোনো কিছু করলো না দেখে সানায়া তার মুখোশটা খুলতে খুলতে বলল, ধুর মেহু, এটা কি করলি? এত প্ল্যান করে এসেছিলাম তোকে ভয় দেখানোর জন্য, আর তুই ভয়ই পেলি না। সানায়ার কথা শেষ হতে হতেই সবাই তাদের মুখোশগুলো খুলে ফোনের লাইট জ্বালিয়েছে, কিন্তু সানায়ার কথা শুনে সাদাব ব্যঙ্গ করে বলল, খুব তো বললে তোমার প্ল্যান নাকি 100% কাজে করবে, তা কই করলো কাজ? খুব তো বললে মায়া নাকি এসব ভূত দেখে প্রচণ্ড ভয় পায়। আমরা এভাবে ভয় দেখালে ও চিৎকার করে পুরো ফ্ল্যাট উড়িয়ে ফেলবে। আমি বলেছিলাম আমি আমার বোনকে যথেষ্ট চিনি, ও তোমার মতো ভিতুর ডিম না। এখন আমি ভিতুর ডিম? আমি না হয় মিথ্যে বলেছিলাম, কিন্তু হিমা, ও তো ও কি মিথ্যা বলেছে? আমাদের মধ্যে মায়া একমাত্র ভিতুর ডিম ছিল এইসব বিষয়ে। আজ পর্যন্ত কোনো ভূতের মুভি সে পুরোটা দেখতে পারিনি। কিরে হিমা, বল। হুম হুম তাহলে এখনো ভয় পেল না কেন? সানায়া মায়াকে জিজ্ঞাসার সুরে বলল, তুই এমন ভাব ধরিস কেন? প্রতিবার আমি যা বলি তারই উল্টো করিস। তুই তো কখনো এমন ছিলি না।
ঠিক মতো কথাও বলিস না। জানি তোর লাইফে অনেক কিছুই হয়েছে যেগুলো হয়তো আমাকেও বলিসনি, কিন্তু নিজেকে এত চেঞ্জ করার কি দরকার? এরপর সানায়া এক হাতে থাকা মোমবাতিটা মায়ার মুখের কাছে নিয়ে গিয়ে আগ্রহের সুরে বলল, ওই তোকে আবার জিনে টিনে ধরেছে নাকি? সানায়ার পাগলামি কথা শুনে তিহান আর হিমা মুচকি হাসলেও সাদাব চেতে যাওয়ার মতো করে বলল, এই তো নিজের দোষ ঢাকতে এখন মায়াকে জিনে ধরার অপবাদ দিবে। আহ মিস সানায়া, কি ট্যালেন্ট আপনার! সাদাবের কথা শুনে মায়া কিছু বলবে তার আগেই তিহান বলল, হয়েছে, তোরা এসব কি শুরু করেছিস? আর সাদাব, তুই সানায়াকে কেন দোষ দিচ্ছিস? আমরা তো যে জন্য এসেছিলাম তা হয়েছে, তাহলে কি হয়েছে? মায়া তো ভয়ই পেল না। পুরোপুরি ভয় না পায়নি তো কি হয়েছে? দেখিসনি ও কিভাবে চমকে উঠেছিল? আমাদের জন্য তো এতটুকু যথেষ্ট। এদিকে মায়া যেই এতক্ষণ ধরে থম মেরে দাঁড়িয়ে এদের কথাবার্তা শুনে যাচ্ছে, এরা এখানে কেন এসেছে সেটা তো বুঝতে পেরেছে, কিন্তু এত রাতে এসব বাচ্চামির মানে কি তাই বুঝতে পারছে না মায়া। আর এত রাতে সানায়া আর হিমা এখানে কি করছে? মায়া আর বেশি ভাবনা চিন্তা না করে সরাসরি ওদের জিজ্ঞেস করলো, এসবের মানে কি এত রাতে আপনারা? উত্তরে তিহান বলল, এখনো বুঝতে পারোনি নাকি? তোমাকে ভয় দেখাতে এত আয়োজন, কিন্তু তুমি বরাবরের মতো প্ল্যানে পানি ঢেলে দিলে। এটা তো বুঝতে পেরেছি, কিন্তু এত রাতে এসব বাচ্চামোর মানে কি ভাইয়া? আর সানায়া, হিমা, তোরা এত রাতে কি করছিস? কেন আমরা কি আসতে পারি না নাকি? আর এত রাত বলছিস কেন? কেবল তো রাত 11টা বাজতে চললো। আজ তো পুরো রাত জাগার প্ল্যান করেছি। আর আমরা বুড়ো হয়ে যাইনি যে বাচ্চামো করা যাবে না। সানায়ার কথা শুনে মায়া কিছু বলল না দেখে তিহান বলল, আচ্ছা শোনো, আমাদের আসল আসল প্ল্যানটা সেটা বলি। আমরা আজ আমাদের বাসায় সারা রাত মুভি দেখব, আর এজন্যই তোমাকে নিয়ে যেতে এসেছি। প্ল্যান তো আমরা আগেই করে রেখেছিলাম, আর সানায়া আর হিমাকে কিছুক্ষণ আগে ওদের বাসা থেকে আমি নিয়ে এসেছি। মায়ার এদিকে এতগুলো পড়া জমা হয়ে আছে, এদিকে ওদের আজব আবদার। মায়া মানাও করলো না। সব সময় তো আর এমনটা হয় না। মায়াও আর কিছু বলল না। দরজাটা লক করে সবাই মিলে সাদাবদের বাসায় চলে গেল। গিয়েই দেখলো পুরো বাসা মোমবাতি দিয়ে সাজানো। ড্রয়িং রুম থেকে শুরু করে সবকিছু মিটমিট করে জ্বলতে থাকা মোমবাতির আলোয় উজ্জ্বলতা ছড়াচ্ছে। দেখে মনে হচ্ছে কোনো ভূতের বাড়িতে এসেছে। মায়া জিজ্ঞেস করলো, ভাইয়া, এত মোমবাতিগুলো এভাবে সাজিয়ে রেখেছেন কেন? সাদাব মায়ার প্রশ্ন শুনে একেবারে বলে ফেললো, মায়া, কারেন্ট তো নেই। তবে হঠাৎ কারেন্টের কথা মাথায় আসতেই মায়া বলল, ও হ্যাঁ, কারেন্টের কি হয়েছে? হঠাৎ জেনারেটরও চলছে না, এর কারণ কি? আমরা তো জানি না। আমি সিকিউরিটি গার্ডকে ফোন দিচ্ছি। মায়ের কথা শুনে সাদাব আমতা আমতা করে বলল, না না না, ফোন দেওয়ার কি দরকার আছে? একটু পরেই কারেন্ট চলে আসবে। তো ভাইয়া, কারেন্ট, জেনারেটর কিছুই নেই, তাহলে কি মোমবাতি দিয়ে হরর মুভি দেখবেন নাকি? না, আসলেই তো। কথা শেষ করেই সাদাব বুঝতে পারলো মায়া তার বোকামি কারণে সব বুঝে গিয়েছে। এদের কাণ্ড দেখে মায়ার যেন দমফাটা হাসি আসছে, কিন্তু মায়া হাসলো না। মায়া প্রথমেই এদের চক্কর বুঝে গিয়েছিল, কিন্তু একটু পরীক্ষা করলো আর কি। আজকে সারাদিন ভালোই ফাজলামির মুডে ছিল মায়া। সাদাবের কথা শুনে তিহান সানায়ার আগে কিছু বলতে যাবে, তার আগেই হিমা বলল, শিখতো ভাইয়া এখনো আসলো না যে? কখন থেকে ফোন দিচ্ছি। হঠাৎ সিক্তোর কথা আসতেই মায়া দেখলো আশেপাশে কোথাও সিক্তো নেই। এই নিয়ে মনের মাঝে প্রশ্ন জাগলেও বিষয়টি নিয়ে কাউকে কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করলো না। হিমার কথা শুনতে তিহান বলল, শালাকে সেই কখন আসতে বলেছি, এখনো আসার কোনো খবর নেই। ওর বাইরে এত কিসের কাজ কে জানে। এরই মাঝে হঠাৎ দরজায় কেউ নক করলো, যা শুনে সাদাব বলল, এই তো মনে হয় এসেছে। মায়া, তুমি গিয়ে একটু দরজাটা খুলে দাও, আমরা মুভি স্টার্ট করার প্রস্তুতি নেই। হঠাৎ এত মানুষ থাকতে মায়াকেই দরজা খুলতে বলায় মায়া কিছুটা চমকালেও
কিছু বলল না। গিয়ে দরজা খোলার সাথে সাথে অপর পাশ থেকে সিক্তর গলায় শুনতে পেল, কখন থেকে কলিং বেল বাজাচ্ছি, কানে ঢোকে না, দরজা খুলতে এত দেরি। মায়া তুমি? মায়া দেখল সিক্ত শির দ্বারা সোজা হয়ে তার সামনে দাঁড়িয়ে ভারী কিশোরে কথাগুলো বলছিল। মায়া শুধু হুম বলে রুমে চলে আসলো আর সিক্ত ভেতরে ঢুকে দরজা লাগিয়ে বাসার পরিবেশ থেকে সাথে সাথে বলে উঠল, এসব কি? ভূতের বাড়ি বানিয়ে রেখেছিস কেন? নিচেও তো কারেন্ট দেখলাম, আমাদের ফ্লোরে এসে দেখলাম পুরো অন্ধকার। ভাবলাম করিডোরের লাইটে হয়তো সমস্যা, এখন দেখছি আমাদের বাসাতেও এক কাহিনী। এর জন্যই কলিং বেলের আওয়াজ শুনতে পারছিলি না? হুম? কিসের হুম? সিকিউরিটিকে ফোন দিসনি কেন? অন্য সব জায়গায় কারে? আরে থাম থাম, এত রেগে যাচ্ছিস কেন? এগুলো ইচ্ছে করেই আমরা করেছি। মানে কি? সাদাব একে একে সব কিছু বলল। কিভাবে প্রথমে তারা প্ল্যান করে সিকিউরিটি গার্ডকে দিয়ে মায়া তাদের বাসাসহ পুরো ফ্লোরের কারেন্ট বন্ধ করেছে, কিভাবে মায়াকে ভয় দেখানোর চেষ্টা করেছে, কেন করেছে সব কিছু। সাদাবের কথা শুনে সিক্ত আশ্চর্য হওয়ার ভঙ্গিতে বলল, তোরা পাগল নাকি? এসব ছেলে মানুষের মানে কি? মানে আবার কি? আমরা মুভি দেখব, সেটা তো ভালোভাবেই দেখা যায়। এত ভূতের বাড়ির মতো অন্ধকার বানিয়ে তাতে মোমবাতি দিয়ে যা সাজানোর কি দরকার? ভূতের মুভি দেখব আর ভূতের বাড়ির মতো করে সাজাবো না, তা কি করে হয়? আমরা তো আর যে কেউ না। সেটাই, তোরা তো ছাগল। আর আমি বলছিলাম আমরা এই সব ভূতের মুভি পছন্দ না, সো এসব ক্যান্সেল। মানে কি তুই বললেই হলো নাকি? কষ্ট করে এত রাতে সানায়া হিমা এসেছে কি ঘাস কাটতে? সিক্ত এতক্ষণ হিমা আর সানায়াকে খেয়াল করেনি, এবার ওদের দেখে বলল, তোমরাও? উত্তরে সানায়া আর হিমা কিছু বলল না। ঠিক আছে তোরা দেখ, কিন্তু আমি দেখব না। আর তাড়াতাড়ি বাসায় লাইনের ব্যবস্থা কর। কারেন্টের কথা বলে দিয়েছি, একটু পরেই দিয়ে দিবে। কিন্তু সবাই মুভি দেখবে, তুই দেখবি না কেন? তিহানের কথার উত্তরের সিক্ত কিছু বলল না। তার আগেই সাদাব বাঁকা হাসি দিয়ে বলল, কারণ সিক্ত মায়ের মতো ভূতের মুভি দেখে ভয় পায়, তাই না সিক্ত? ফাজলামি করোস? আমি তোকে বলেছিলাম আমার ছোটবেলায় কিছু প্রবলেমের কারণে এসব ভয় পেতাম, কিন্তু এখন এসব দেখে তোদের মতো ছাগলরাই ভয় পাবে, আমি না। এক মিনিট, মায়া ভূত দেখে ভয় পায়? সিক্ত মায়ের দিকে কথাটা জিজ্ঞাসার সুরে বললে। মায়া কিছুক্ষণ সিক্ত চোখের দিকে তাকিয়ে থেকে ছোট করে উত্তর দিল, ছোট থাকতে একটু একটু ভয় পেতাম আর কি। একটু একটু? অনেক বেশি ভয় পেত ছোট থাকতে তো একবার বিছানা। সানায়া? মায়া শান্ত চেহারায় সানায়ার দিকে তাকালেও মায়ার চোখের মনিতে হুমকি থাকায় তা কিছুটা আন্দাজ করে চুপ করে গেল। সাথে মনে মনে নিজেকে গালিও দিতে লাগলো আর বলল, সানায়া কি বাচ্চি? তবে জ্ঞান হবে তোর, আক্কেল জ্ঞান হবে তোর। কথায় কি বলতে হয় একেবারেই কি বলতে হবে নাকি? কপাল ভালো মেহু থামিয়ে দিয়েছে, না হলে আজ ভাইয়াদের সামনে মায়ার মান সম্মান ধূলিসাৎ হয়ে যেত। এদিকে মায়ারা কি বলতে চেয়েছিল তার কেউই না বুঝতে পারলেও সিক্ত আন্দাজ করে ফেলেছে ভেবেই হঠাৎ মুচকি হাসতে লাগলো। এদিকেও সিক্ত যে বুঝতে পেরেছে সানায়ার কথা, তা মায়া সিক্তর হাসি দেখেই বুঝে গেল। সাথে সানায়ার দিকে শান্ত চোখে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলল। এদিকে সিক্ত হাসতে হাসতে বলল, আচ্ছা ঠিক আছে মায়া, আমি দুজনেই যেহেতু এসব ভূত দেখে একসময় ভয় পেতাম, কিন্তু এখন আর এসব পাত্তা দেই না। তাহলে মুভি দেখতে তো আর কোনো সমস্যা নেই, চলো মুভি দেখা স্টার্ট করি। মায়া সিক্তর দিকে একবার তাকিয়ে খুব ভালো করেই বুঝতে পারল হঠাৎ এ বিষয়ে সিক্তর এত ইন্টারেস্টের কারণ কি। রাত প্রায় 12টা, টিভিতে ভয়ঙ্কর হরর মুভি চলছে, চারপাশ পুরো অন্ধকার। সিক্তর কাছে মোমবাতিগুলো আজব লাগছিল বিধায় অন্ধ করে দিয়েছে। টিভির আলোতেই একটু একটু ড্রয়িং রুমটা আলোকিত হয়ে রয়েছে। এক পাশের সোফায় দুই পা তুলে বসে
বসে হাতলে হেলান দিয়ে বসা মায়া। আবার মায়া সেই সোফায় বসা, তার পাশের পুরো সোফায় আধশোয়া অবস্থায় সিক্ত। আর বাকি সবাই নিচে বসা, যাদের সামনে নানা কোল্ড ড্রিঙ্কস, স্ন্যাক্স, পপকর্ন, চকলেট ইত্যাদি। এদিকে মায়া আর সিক্ত বাদে সবার প্রচুর আগ্রহ নিয়ে টিভির দিকে তাকিয়ে আছে। অন্যদিকে মায়া সিক্ত দুজনেই আগে ঘুমানোর অভ্যাস। তবে তার চেয়ে বড় কথা, তাদের কাছে সব ভূতের কাহিনী বোরিং লাগছে বিধায় চোখগুলো লেগে আসছে বারবার। দুজনেই যেই না মাত্র কিছুটা ঘুমের ঘোরে ঝিমানো শুরু হয়েছে, অমনি দুই তরুণের গলা ফাটা চিৎকারে ধরধর করে কেঁপে উঠল দুজনে। দুজনে জেগে উঠে দেখলো সানায়া আর হিমা দুজন দুজনকে জড়িয়ে ধরে চিৎকার দিয়েছে। হুট করে এমন কিছুর সম্মুখীন হওয়ায় মায়া সিক্ত দুজনেই ভড়কে গিয়েছে। কি হয়েছে জিজ্ঞেস করার পর যখন তিহান বলল যে ভয়ঙ্কর সিন আসায় দুজনে এমন চিৎকার দিয়েছে, এরপর তাদের কাছে বিষয়টা বোধগম্য হলো। এদিকে সানায়ার একপাশে সাদাব বসা ছিল, যে কিনা সানায়ার এমন ভয় পাওয়া দেখে মাথার পেছনে জোরে টোকা দিল। এমন করাতে সানায়া আর হুলস্থল কাণ্ড বসাতে গেলে সিক্ত গিয়ে বাধা দিল। এমনিতেও সারাদিনের ক্লান্তি সাথে যেই না একটু ঘুম ধরেছে, অমনি এদের মাঝরাতে ছেলে মানুষই কাণ্ড কারখানা। সিক্ত মায়া রাগ করবে নাকি চিৎকার করে কাঁদবে সেটাই বুঝতে পারছে না। তবে মনে মনে বিরক্ত হলেও দুজনের চেহারা একদম স্বাভাবিক, যেন কিছুই হয়নি। এদিকে যেই না পরিবেশটা একটু স্বাভাবিক হলো, হঠাৎ তিহান আ করে উঠল। সিক্ত যখন বলল কি হয়েছে, তখন তিহানার হাতের দিকে তাকিয়ে দেখে হিমা ভয় পেয়ে চিৎকার তো দিয়েছেই, সাথে আবার তিহানের হাতও জোরে চেপে ধরেছে, যে কারণে মাঝারি বড় বড় নখের আঁচড়ে বেচারার বেহাল দশা। প্রথমে খেয়াল না করলেও কিছুক্ষণ পর যখন জ্বালা শুধু হয়েছে, তখন গিয়ে বুঝতে পারলো। হিমা বিষয়টা বোঝার সাথে সাথে হাত ছেড়ে দিয়ে মৃদু কাঁপতে লাগলো। কিছুটা ভয়ে ভয়ে বলল, সরি ভাইয়া, আমি সত্যিই বুঝতে পারিনি। তিহান হালকা মুচকি হাসি দিয়ে বলল, ইটস ওকে, তেমন লাগেনি হয়তো। তখনকার মতো সবকিছু স্বাভাবিক হলে সবাই মিলে আবারও মুভি দেখতে বসলো। ঘড়িতে রাত সময়ের কাঁটা সরে 3টায়। হঠাৎ করেই মায়ার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে আশেপাশে তাকিয়ে দেখলো সামনের কারো একজনের রুমের দরজা খোলা, আর সেই রুমের বারান্দা থেকে ঠান্ডা বাতাস এসে ঢুকছে ড্রয়িং রুমে। বাতাসের বেগ অনেক বেশি থাকায় মায়ার হালকা ঠান্ডা লাগছিল। মায়ার হঠাৎই খেয়াল হলো রুমের দরজা তো প্রথম থেকে লাগানোই ছিল, তাহলে এখন কে গেল রুমে? মায়া সোফায় আধশোয়া হয়ে উঠে বসে আশেপাশে ভালো করে দেখলো হিমার সানায়া একজন আরেকজনের মাথায় মাথা রেখে গভীর ঘুমে। অন্যদিকে তিহানার সাদাপও একই অবস্থা। আর টিভিতে একটা মুভি শেষ হয়ে পরের আরও এক মুভি অনর্গল চলছে। মায়া মনে মনে বলল, এরা নাকি আবার সারা রাত মুভি দেখবে বলেই মুচকি হাসলো। কিন্তু সে হাসি তখনই থেকে গেল যখন আশেপাশে সবাইকে দেখলেও কোথাও সিক্তকে দেখতে পেল না। মায়া ভাবলো তাহলে সিক্তই হয়তো ওর রুমে গিয়েছে, কিন্তু পরে মনে হলো তাহলে বারান্দার দরজা খোলা কেন? তাহলে কি সিক্ত ঘুমায়নি, বরং বারান্দায়? এরপর মায়া উঠে সোজা সিক্তর রুমের কাছে চলে গেল, যেখানে রুমের দরজাটা হালকা চাপানো। এরপর মনে হলো রুমের দরজা যাওয়াটা ঠিক হবে কিনা। এবার মনে হচ্ছে শুধু শুধু কোনো কারণ ছাড়া, কারো পারমিশন ছাড়া কোনো ছেলের রুমে এত রাতে ঢোকার কি দরকার? একবার ফিরে আসতে চাইলেও পরে ভাবলো দরকার আছে তার বাসায় থাকতে, বাকি রাতটুকু সানায়া আর হিমার এখানে থাকাটা উচিত না। কেউ কিছু ভাবুক বা না ভাবুক, কিছু কিছু বিষয়ে সীমা লঙ্ঘন করা উচিত না। বরং পরিবারের সামাজিকতা বললেও একটা বিষয় আছে, যা আধুনিক হওয়ার নাম করে সম্পূর্ণ অগ্রাহ্য করাটা ঠিক না। মায়া বেশি কিছু না ভেবে সরাসরি রুমে ঢুকে গেল, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই হঠাৎ তার পাজোড়া থেমে গেল। এমন হওয়ার কারণ হলো বারান্দা থেকে কারো ফোনে কথাবার্তা বলার আওয়াজ শুনতে পাচ্ছে মায়া। যদি বারান্দায় সিক্তই ফোনে কথা বলে, কিন্তু তবুও মায়া যা শুনতে পাচ্ছে তার কোনো কথাই
মায়ার সুবিধার মনে হলো না। হুট করেই মনের মাঝে নানা প্রশ্নের তৈরি হলো। এসব প্রশ্নের উত্তর কি সিক্ত মায়াকে দেবে, নাকি সে যা ভাবছে তেমন কিছুই সিক্ত করছে না? বর্তমানে মায়ার কাছে অনেক কিছুই অজানা। যা যা বলেছি ঠিক তেমনটাই যেন হয়। আমার A to Z সব ইনফরমেশন লাগবে, বিন্দু পরিমাণও যেন বাদ না যায়। বল। খুব ভালো করেই জানতাম এই চৌধুরীগুলোই মূল কাঁটা। আমার সব সন্দেহ এদেরকেই নিয়ে। ওই চৌধুরী একটা বিষয়। না থাক, আমি তোকে মেসেজে একটা ছবি পাঠাচ্ছি, তাকে হয়তো তোর কিছুটা হেল্প করতে পারে। কিন্তু একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নে, আমার খুব তাড়াতাড়ি সব ইনফরমেশন লাগবে। অনেক অপেক্ষা করেছি কিন্তু আর না। এবার এই খেলা আমি আমি শেষ করতে চাই। ভালো থাক। সিক্ত অনেকক্ষণ ধরে এই ফোনে কথা বলছিল, কিন্তু মায়া সবটুকু শুনতে না পেলেও শেষেরটুকু শুনে ফেলে। তবে ফোনের উপর প্রান্তের ব্যক্তিটি কি বলল তার কিছুই জানতে পারল না। মায়ার বিষয়টি নিয়ে তেমন আগ্রহ না থাকলেও হঠাৎ চৌধুরীদের কথা বলায় তার ঘটকা লাগছে। এদিকে সিক্ত তার পরিবার নিয়ে ঘাটাঘাটি করছে, আর এদিকে চৌধুরীদের কথা বলছে। মায়াদের পারিবারিক বিজনেস বিস্তৃতি বিশাল হলেও তাদের আত্মীয় সংখ্যা বরাবরই অনেক কম। তাহলে কোন চৌধুরীদের কথা বলছিল সিক্ত? সিক্ত কি তাদের পরিবার না? এসব চিন্তা মায়া, সানায়া আর হিমার বিষয়টি ভুলে গেল। আর মায়ার মাথায় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। একবার মনে হলো গিয়ে সিক্তকে জিজ্ঞেস করা দরকার। পরবর্তীতে মনে হলো সিক্তর যদি তাকে জানাতো তাহলে প্রথম থেকেই সবকিছু বলতো, কিন্তু সিক্ত তা করেনি। বরাবরের মতোই কিছু কথা বলে বাকি বিষয়গুলো গোপন করেছে। এই বিষয়ে এখন জিজ্ঞেস করলে হয়তো সম্পূর্ণটা তাকে নাও জানাতে চাইবে। শুধু শুধু সময় নষ্ট। এর চেয়ে ভালো হবে যদি সে বিষয়গুলো নিজে জানার চেষ্টা করে। তাহলে হয়তো কেঁচো করতে সাপ বেরিয়ে আসতে পারে। মায়া সিক্তর কথা সম্পূর্ণ শেষ হওয়ার আগেই রুম থেকে ফিরে আসতে ধরল। মায়া এগোতে এগোতে এতক্ষণ বারান্দার অনেক কাছেই ছিল, কিন্তু যেই না রুম থেকে বেরিয়ে আসতে কয়েক পা ফেললো, তখনই আচমকা হাতে হেঁচকা টানে সবকিছু উল্টো পাল্টা করে গেল। হাতে টানটা এত জোরে লেগেছে যে মায়ার মাথা পুরো চৎকর দিয়েছে। আর এমনটা হওয়ার আরেকটা কারণ হলো মায়ার অন্যমনস্ক থাকায়। মায়া যখন নিজেকে স্বাভাবিক করে বোঝার চেষ্টা করলো যে এই মাত্র তার সাথে কি হলো, তখন বুঝতে পারলো সে দুটো ফর্সা বলিষ্ঠ হাতের মধ্যে আবদ্ধ হয়েছে। তার সামনে সম্পূর্ণ উদাম গায়ে দাঁড়িয়ে রয়েছে সেই ফর্সা বলিষ্ঠ হাতের ব্যক্তি। ব্যালকনি আর রুমের মাঝে থাকা দেওয়ালের বিশাল থাই গ্লাসের জানালা খোলা থাকায় সেখান দিয়ে অফুরন্তভাবে চন্দ্ররশ্মি সরাসরি আছড়ে পড়ছে মায়া আর সিক্তর সম্পূর্ণ অঙ্গে। তবে মুখের ওপরেই জ্যোৎস্নার আলোর আধিপত্যটা যেন একটু বেশি। এই মুহূর্তে মায়ার পরিবর্তে অন্য কেউ হলে নিশ্চিত অজ্ঞান হওয়ার সম্ভাবনা থাকতো। সিক্ত সাধারণত যখন তার রুমে থাকে তখন যত ঠান্ডা কিংবা গরম আবহাওয়া থাকুক না কেন সবসময় একটা ট্রাউজার প্যান্ট আর খালি গায়ে থাকে। এখনও ঠিক তেমন। মায়া ফিরে আসতে ধরলেই সিক্ত একটানে মায়াকে ঘুরিয়ে দেয়ালের সাথে আটকে দেয়, আর তার সেই বলিষ্ঠ হাতের বাঁধনে। এদিকে জানালার ফাঁক দিয়ে আসা চাঁদের আলোয় সিক্তর সারা উদাম শরীর স্পষ্ট দেখা যাচ্ছে। এমনিতেই ফর্সা ত্বক, তার উপর আবার চাঁদের মোহনীয় আলো। সবকিছু মিলে বাংলার জমে ক্ষীর হলেও মায়ার কাছে সব সম্পূর্ণ স্বাভাবিক। তার কাছে কেউ উদম থাকুক কিংবা কম্বল মুড়ি দিয়ে থাকুক, কখনোই এসব বিষয়ে পাত্তা দেয় না সে। এখনো ঠিক তেমনটাই হলো। মায়া খেয়াল করে যখন দেখলো সিক্তর খালি গাত আর তার মাঝে বিন্দু পরিমাণ দূরত্ব অবশিষ্ট রয়েছে, তখনও মায়ার মাঝে তেমন কোনো হেলদোল হলো না। সিক্তর এক হাত কনুই থেকে কিছুটা উপরে ঘেঁষে দেওয়ালে রাখা, আর অন্য হাতটা মায়ার মাথার কাছে রেখে। অন্য কোনো মেয়ে হলে নিশ্চিত এই অবস্থায় দম বন্ধ হয়ে মায়ার উপক্রম হতো, কিন্তু মায়ার কাছে বিষয়টি বিরক্তিকর লাগলো। সিক্ত এই মুহূর্তে এমন কাজটা
কেন করলো মায়া যথেষ্ট আন্দাজ করতে পারল। মায়া যেই না কিছু বলতে যাবে তার আগেই সিক্ত বলল, হুশ। সিক্ত ধীরে ধীরে তার মুখটা মায়ার দিকে নিয়ে গেল। এরপর কিছুক্ষণ নিস্তব্ধ চাহনি নিয়ে মায়ার দিকে তাকিয়ে থাকার পর হুট করেই মায়ার মুখে ফু দিল। মায়াও সিক্তর চোখের দিকে চেয়েছিল, কিন্তু হঠাৎ হালকা বাতাস মুখের উপর আছড়ে পড়ায় মায়ার কপালে মৃদু ভাঁজ পড়ল। আর এটাই দেখেই সিক্ত যেন পেট ফাটা হাসি হাসতে সে আর আসলো না, বরং একটা মুচকি বাঁকা হাসি দিয়ে ঘর লাগা কণ্ঠে মায়া বলল, হেই মায়াপরি, হঠাৎ আমার রুমে যে আমাকে খুঁজছিলে বুঝি? মায়া এবার কিছু বলতে যাবে, আর তার আগেই সিক্ত মায়ার ঠোঁটে আস্তে করে আঙুল চেপে ধরলো। বিষয়টি যেন মায়ের কাছে আরো হাস্যকর লাগলো। তার অদ্ভুত কিংবা অসহ্য লাগার কারণ হলো সিক্ত কি এতদিনে এতটুকু চেনেনি তাকে, যে সে এমন ব্যর্থ চেষ্টা কেন করছে। সিক্ত আবার আঙ্গুলটা নামিয়ে সেই হাতটা আবার মায়ার মাথার পাশে রাখলো আর বলল, আমি না চাইলে ছুটতে পারবে না, দরজাটাও বাতাসের কারণে বন্ধ হয়ে গিয়েছে। আচ্ছা মিস মায়া, একটা গান শোনাই, শুনবে? আচ্ছা ঠিক আছে, তোমাকে কিছু বলতে হবে না, বরং আমি শুরু করি। এরপর সিক্ত যেমন অবস্থায় ঠিক সেভাবেই থেকে মুচকি হেসে একবার মায়ার দিকে তো একবার চাঁদের দিকে চেয়ে কিছুটা নিম্ন মধ্যম গলার আওয়াজে গান গাইতে লাগলো। প্রতিবারই সিক্তর গানের সুরের সাথে তার নিঃশ্বাসগুলো মায়ার মুখশ্রীর উপর আছড়ে পড়ছিল। এদিকে মায়া দরজার কথা মনে পড়তেই দেখলো দরজাটা সত্যি সত্যি বন্ধ হয়ে গিয়েছে। সিক্তদের সবগুলো রুম সাউন্ডপ্রুফ, ভেতরের কথা এখনো বাইরে যায় না, কিন্তু সিক্তর আস্তে গান গাওয়ার কারণ দুটো হতে পারে। এক, হয়তো এত রাতে বারান্দা দিয়ে গানের আওয়াজ বাইরে যাবে, নয়তো সিক্ত নিজ ইচ্ছে এমনটা চাইছে। সিক্ত পুরো সুর দিয়ে নেশালো গানে কণ্ঠে গাইতে শুরু করলো, বন্ধু তুমি ভালো, তুমি তো চাঁদের আলো, আমি মনে হয় বামন হয়ে চাঁদে হাত বাড়াই, ঝলসে যাব জানি, মানছে না মন খানি, পাবো না জেনেও মিছি মিছি কেন তোমাকে ছুতে চাই, আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, এই জনমে পাই বা না পাই, বড় জনমে চাই, আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, এই জনমে পাই বা না পাই, বড় জনমে চাই। এতটুকু বলেই হঠাৎ সিক্ত থেমে গিয়ে চাঁদের দিক থেকে মুখ ফিরিয়ে মায়ের দিকে চেয়ে বলল, কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? আরো শুনবে নাকি? মায়া নির্বিকারভাবে চেয়ে থাকলে সিক্ত বুঝতে পারলো মায়া বিরক্ত হচ্ছে। তা বুঝতে পেরে সিক্ত আবারও হাসতে লাগলো। এবার মায়া বলতে লাগলো, মিস্টার সিক্ত, আপনার মধ্যরাতে মজা করার ইচ্ছে একটু বেশি হয় তাই না? কিন্তু আমার বিন্দু মাত্র ইচ্ছে নেই, তাই দয়া করে আমাকে ছেড়ে দিলে খুশি হব। তোমাকে ধরে রেখেছে কে? তুমি চাইলে যেতে পারো। সিক্তর বাঁকা হেসে বলা কথাটা মায়ার পছন্দ হলো না। এই বেটার মাঝরাতে এত মজা করার শখ আসে কই থেকে? তবে এবার মায়া ভরিক কিশোরে বলল, মিস্টার সিক্ত, আপনি এসব কেন করছেন সেটা আপনিও জানেন, আমিও জানি। এসব ব্যর্থ চেষ্টার কোনো মানে নেই। আপনার কিছু বলতে না চাইলে সরাসরি মানা করতে পারেন। ঘুরিয়ে ফিরিয়ে আমাকে বাধা দেওয়ার কোনো মানে নেই। আর এই কারণগুলো ছাড়া যদি আপনি এসব করে অন্য কিছু চান, তাহলে এসবের কোনো মূল্য নেই। আশা করি এতদিনে আপনি আমাকে এইটুকু চিনতে পেরেছেন। সিক্ত কিছুক্ষণ মায়ের দিকে দৃঢ় চোখে তাকিয়ে রইল, এরপর স্বাভাবিক কণ্ঠে বলল, একটু বেশিই বোঝো তুমি। এরপর মায়াকে ছেড়ে দিয়ে মায়ার দিকে দুহাত পাশে সরে দাঁড়ালো, পকেটে হাত রেখে আবারও চাঁদের দিকে দৃঢ় চোখে তাকিয়ে থাকার পর বলল, আরিফেতে কথা শোনার মেয়ে তুমি না? এখানে যেহেতু এসেছেও নিশ্চয়ই কোনো কারণ আছে। কথাটা বলে চুপ করে গেল সিক্ত। এদিকে মায়া সিক্তর দিকে চেয়ে বলল, রাত অনেক হয়েছে, সানায়া আর হিমাকে আমার বাসায় নিয়ে যেতে চাচ্ছি। এবার সিক্ত সরাসরি মায়ের দিকে ঘুরে বলল,
কেন এখানে থাকলে সমস্যা কি? আর এমনিতেই আমাদের বাসায় আরও একটা রুম আছে, ওরা তো ওখানে থাকলে পারে। পারে, কিন্তু একটা ব্যাচেলর ছেলেদের বাসায় কোনো কারণ ছাড়া সারা রাত থাকাটা কেউ ভালো চোখে দেখবে না। এবার সিক্ত মায়ের কথা শুনে চোখ ছোট ছোট করে বলল, তুমি কবে থেকে এসব পাত্তা দিতে শুরু করেছো? আমি তো জানতাম, কেউ কি বললো না, ভাবলো এসব কখনো তুমি পাত্তা দাও না। এরপরই আবার বাঁকা হাসি দিয়ে বলল, মিস মায়া কি এখন আমাদের কিংবা লোকেদের কথার জন্য ভয় পেতেও শুরু করেছে? সিক্ত যে শেষের কথাটা আবার মজা করে বলেছে তা মায়া ঠিকই বুঝতে পারলো, যার ফলে এক দীর্ঘশ্বাস ফেললো আর বলতে লাগলো, মিস্টার সিক্ত, আমার কাজে কে কি বলল না বলল এসব আমি পাত্তা দেই না, কারণ আমি কখনো কারণ ছাড়া তেমন কোনো কাজ করতে চাই না যাতে লোক কথা বলার সুযোগ না পায়। ঠিক তেমন আমাদেরও সব সময় উচিত আধুনিকতা কিংবা সেভেজ হওয়ার নামে যেন অসামাজিক কিছু না করে, এতে জাতি উন্নত নয় বরং ধ্বংসই হবে। সিক্ত পুরো সময়টাই চুপ করে শুনলো, আর মায়া কথা বলে পেছন ফিরে চলে যেতে লাগলেও আবার পেছন ফিরে সিক্তর দিকে তাকিয়ে বলল, আমি কোনো কিছু পাত্তা দেই না মানে এই না যে আমি বিষয়গুলো ছেড়ে দেই, সব কিছুই কিন্তু আমার নজরে আসে, বাকিটা হয়তো আপনিও জানেন। কথা শেষ করেই মায়া দরজার লকটা খুলে রুমে থেকে বেরিয়ে পড়ল। এদিকে সিক্ত নির্বিকারভাবে মায়ার যাওয়ার পানে চেয়ে রইল। সিক্ত খুব ভালো করেই মায়াকে আন্দাজ করতে পেরেছে এই কয়েক মাসে, কিন্তু মায়ার আশেপাশের রহস্য যে আরো গভীর তা হয়তো মায়ার কল্পনার বাইরে, যার ত্রিসীমানায় হয়তো সিক্ত কিংবা মায়া কেউই পৌঁছাতে পারেনি। আজকে ক্যাম্পাসে সূর্যের তেমন দেখা নেই, মনে হয় আর দু একদিনের মধ্যে অসময়ের বৃষ্টির দেখা মিলবে। ভার্সিটির ক্যাম্পাসে বসে আছে মায়া, সানায়া আর হিমা। মায়ার হাতে তার একাডেমিক বই, কাল রাতে মুভি দেখার চক্করে কোনো পড়ার ঠিক হতো মতো হয়নি, যা এখন ফ্রি টাইমে এসে পড়তে হচ্ছে। কাল রাতে মায়া হিমা আর সানায়াকে ঘুমের মধ্যে থেকে জাগিয়ে তার বাসায় নিয়ে যায়। বেচারিগুলো সকালে ওঠার পর তা খেয়াল করে। সকাল সারা রাত জাগতে পারেনি দেখে মন খারাপ থাকলেও মন মতো উপভোগ করতে পেরেছে দেখে আজকে মনটা ভালোই ফুরফুরে। কিন্তু মায়ার প্রতিদিনই এমন গম্ভীরতা, আর তাদের ভালো লাগে না, তবে তার মায়াকে বিরক্ত করে না। নিজেরা তো পড়ে না, সাথে অন্য কারো পড়াশোনায় ডিস্টার্ব করার কি দরকার? মায়া তার কাজে ব্যস্ত, কেবলা প্রয়োজন ছাড়া কথা না বললেও তারা দুজন সবসময় তাদের প্রিয় বান্ধবীর সাথে থাকে। তাদের সময় মতো নিজেরা পড়ি তো কি হয়েছে, মায়ার সাথে থেকে থেকে যদি কোনো একদিন মায়ার মতো হয়ে যায় তাহলে সমস্যা কোথায়? অথচ এরা মায়ার পাশে বসে আশেপাশে এটা ওটা দেখে সবকিছু বিষয়ের পোস্টমর্টেম করে টাইম পাস করে। তেমনি হঠাৎ মায়ের চোখ পড়ল তাদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা একটা ছেলে আর মেয়ের উপর। মেয়েটা ছেলেটিকে হাঁটু গেড়ে প্রপোজ করছিল, মেয়েটি হিমাও খেয়াল করে। অনেকক্ষণ ধরেই দুজনে মিলে এই ঘটনাটা পর্যবেক্ষণ করছিল। কিছুক্ষণ যেতেই ছেলেটা প্রপোজ রিজেক্ট করে দিল। দূর থেকে তারা এটাই আন্দাজ করছিল। ছেলেটির চেহারা স্পষ্ট দেখা না গেলেও তারা বুঝতে পারছিল ছেলেটা মারাত্মক সুন্দর। এরপর ছেলেটা যখন সেখান থেকে চলে আসছিল, যার ফলে তার চেহারাটা স্পষ্ট হতে লাগলো, তখন হঠাৎ ছানায়া কিছুটা উঁচু আওয়াজে বলল, আরে এটা তো রাফসান চৌধুরী। তাই তো বলি, ভার্সিটি হঠাৎ এত সুন্দর পোলার আগমন কেমনে হইল, যারে আগে চোখে পড়েনি। এবার সানায়া কিছুটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ইস কি সুন্দর পোলাটা, এই রাফসান চৌধুরী নাকি মায়াকে প্রপোজ করেছিল অথচ মায়াই রিজেক্ট করলো। তবে এটা জিনিস খেয়াল করেছিস, ছেলেটা কিন্তু অনেকটা শুভ্র ভাইয়ের মতো লাগে। আমি এর আগেও ভালো করে লক্ষ্য করেছি। কোন শুভ্র ভাই? আরে ভুলে গিয়েছিস, মেহুর কাজিন শুভ্র ভাই। আমার ঠিক মনে পড়ছে না। আরে আমরা যখন ছোট ছিলাম তখন মেহুর সেই কাজিন আর আমাদের সবার বাসা একসাথেই ছিল। এরপর যখন শুভ্র ভাইয়ের সাথে মায়াদের মাঝে একটা
কিছু একটা নিয়ে ভেজাল লাগলো। তখনই তো ভাইয়ারা কোথায় যেন পরিবার নিয়ে চলে গেল। আর সবচেয়ে বড় কথা, শুভ্র ভাই হলো সেই ব্যক্তি যার জন্য মেহু সেই ছোটবেলাতেই পুরো পাগল ছিল। সব সময় বলতো বড় হয়ে ও শুভ্র ভাইকে বিয়ে করবে, আর শুভ্র ভাই সব সময় এসব শুনে টোল পড়া সেই অস্থির হাসিটা দিত। ভাই কিন্তু পুরাই জোশ ছিল, বড় হলে হয়তো এই রাফসান চৌধুরীর মতোই হতো। একদম সেই রকম হাসি, অস্তিত্ব, সিল্কি চুল, শারীরিক গঠন কিংবা ফর্সা ত্বক, একদম সেই রকম। আমিও কিন্তু পাগল ছিলাম শুভ্র ভাইয়ের উপর, কিন্তু মায়ার জিনিস দেখে কখনো নজর দেইনি। ও সেই শুভ্র ভাই, এক মিনিট, তুইও পছন্দ করতি ভাইয়াকে? বইন, আমিও তো পছন্দ করতাম। তার মানে আমাদের তিনজনেরই পছন্দ ছিল শুভ্র ভাই, মানে এক পোলার তিন বউ। হা 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 হা। এটা বলেই দুজনে হাসতে আরম্ভ করলো। কিছুক্ষণ একনাগাড়ে হাসার পর তারা দুজনেই থেমে গেল। হঠাৎ করেই বিস্ফোরণের ন্যায় চেহারা বানিয়ে মুখে সুবিশাল কৌতূহল নিয়ে একজন অপরকে একই প্রশ্ন জিজ্ঞাসা করলো। শুভ্র ভাইয়ের ফুল নেম যেন কি ছিল? এরপর কথা শেষ করে দুজনেই মায়ার দিকে তাকালো। এতক্ষণ মায়া বই পড়লেও তাদের দুজনের কথা শুনেই যাচ্ছিল। মায়ার তার সাথে তার প্রিয় শুভ্র ভাইয়ের স্মৃতি খুব কম সময়ের জন্য হলেও আজ সেই শুভ্র ভাইয়ের কথা হয়তো স্মৃতির কোনো কোনায় পড়ে রয়েছে। অনেক দিন পর তাকে নিয়ে কথা হওয়ায় মায়ারও সেসব স্মৃতি কথা মনে পড়ছিল। খুব ছোটবেলায় স্মৃতিগুলো এই শুভ্র ভাই। মায়ার ছোটবেলার স্মৃতিতে তার বাবা ছাড়া যদি আরও একজনের যদি দখল থাকে, তাহলে সে হলো এই শুভ্র ভাই, যে তার বাবার মতোই কুয়াশার আদলে তাকে ছেড়ে গায়েব হয়ে যায়। কিন্তু আজ সানায়া আর হিমার চোখ মুখের বিস্ময়কর চাহনি তাকেও বিস্ময় করলো। সানায়া আর হিমা এতক্ষণ তার দিকেই বিস্ময় নিয়ে তাকিয়েছিল, আর মায়ার মাঝেই বিস্ময় জেগে ওঠে। ঠোঁট নেড়ে অল্প আওয়াজে বেরিয়ে আসলো, রাফসান চৌধুরী শুভ্র। এটা বলার পর মায়া নিজেই যেন অবাক হলো। সেদিন তো এই রাফসান চৌধুরীকে সে ঠিকভাবে দেখেইনি, তাহলে তার চিনতে এত দেরি হতো নাকি? হতেও পারে সেই কবেকার কথা। এত বছরে তো শুভ্র ভাই অনেক বড় হয়ে গিয়েছে, সাথে মায়ার স্মৃতিও হয়েছে ঝাপসা। পরক্ষণেই আবার বলল, না না, সে যদি ভালোভাবে দেখে অবশ্যই চিনতে পারবে। সানায়া আর হিমা যদি চিনতে পারে, তাহলে সে কেন পারবে না? এবার মায়া উঠে দাঁড়ালো, আর কিছু বলার আগেই সানায়া আর হিমা বলল, মায়া, আমরা ঠিকই ধরেছি, এটাই শুভ্র ভাই। মায়ার মুখে অস্থিরতা, কেন এই অস্থিরতা তার জানা নেই। হয়তো হঠাৎ এতগুলো বছর পর পুরনো সেই প্রিয় মা স্মৃতির দেখা মিলবে, তাই আজ সেই কঠোর নিয়মের মাঝে আবদ্ধ থাকা মায়া আর নিজেকে ঠিকভাবে কন্ট্রোল করতে পারছে না। শুধু এতটুকু বলল, শুভ্র ভাই কোন দিকে গিয়েছে? তারা দুজন রাফসান চৌধুরীকে মাস্টার ডিপার্টমেন্টের দিকে যেতে দেখছিল, তাই তারা মায়াকে সেটাই বলল। এতক্ষণ রাফসান হয়তো তার ডিপার্টমেন্টের বিল্ডিংয়ে চলে গিয়েছে। সানায়া আর হিমা প্রথমে যেতে চাইলেও পরে আর গেল না, বরং মায়াকে একাই ছেড়ে দিল। মায়াও আর দেরি না করে কাঙ্ক্ষিত ডিপার্টমেন্টে ঢুকে গেল। এপাশ ওপাশ তন্ন তন্ন করে কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে খুঁজতে লাগলো। এত বছর পর এই প্রথম হয়তো তার মাঝে খুশির জোয়ারের অস্থিরতা কাজ করছে। মায়ার মুখে ছোট্ট মিষ্টি হাসি ঝুলছে। আজ লিফটের অপেক্ষা আর তার কাছে অসহ্য লাগছে। সিঁড়ি দিয়েই একে একে সব ফ্লোর খোঁজার পর হঠাৎ চতুর্থ ফ্লোরে গিয়ে মায়ার পা জোড়া থেমে গেল। মায়ার থেকে কিছুটা দূরে থাকা একজন ব্যক্তিকেই হঠাৎ তার সেই কাঙ্ক্ষিত ব্যক্তি বলে মনে হলো, যে কিনা ক্রমাগত সামনের দিকে এগিয়ে চলছে। আর মায়া লোকটির পেছনে দাঁড়িয়ে লোকটিকে পর্যবেক্ষণ করছে। মায়া তখন কিছুটা খেয়াল করছিল রাফসানের গায়ে কালো জ্যাকেট ছিল, যা এই লোকটি গায়ে আছে। মায়া আর দেরি না করে জোরে জোরে বলল, রাফসান চৌধুরী। মায়া বিনিময়ে কোনো উত্তর পেল না, আর লোকটি ফিরেও তাকালো না। মায়া আবারও জোরে আওয়াজ করে ডাকলো, রাফসান চৌধুরী। এবারও কিছু হলো না। মায়া অবাক হলো, তার ধারণা মতে
এটাই যদি রাফসান চৌধুরী হয় তাহলে তার আওয়াজে ফিরে তাকাচ্ছে না কেন? সে তো জোরেই বলেছে, আর এই ফ্লোরে তেমন কেউই নেই। মায়া এবার কিছুটা কাঁপা কাঁপা স্বরে বলল, শুভ্র ভাইয়া। এবার মায়ার সামনে থাকা সেই কাং ব্যক্তিটি হাঁটা বাদ দিয়ে থেমে দাঁড়ালো। কিছুক্ষণ সব কিছু স্তব্ধ থাকার পর মায়ার সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটি পেছনে ফিরে মায়ার দিকে ঘুরল। আর এদিকে মায়ার মুখে যেন অবাধ্য বিস্ময়কর হাসি ফুটে উঠল। সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।